দিয়েছেন, আপনার তো নিশ্চয়ই কোনো যুক্তি দেখে দিয়েছেন, আপনার মনে হয়েছে, সেটা তো আপনি লিখেছেন খাতার মধ্যে, এই জন্য স্টিম দিয়েছি, তাই না? আচ্ছা যাই হোক, খাতা এখনো দেখা শুরু করি নেই, দেখি কি অবস্থা। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 4, সেটা হচ্ছে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন, সেটা হচ্ছে বিকে ম্যাথ চ্যাপ্টার 4। প্রথমেই হচ্ছে যখন আমরা বা যখন কেউ ধরেন একটা বিজনেসের কথা চিন্তা করছে বা কোনো কিছু একটা কোম্পানি করতে চায়, তখন তার আসলে মেইন টার্গেটটা কি থাকে? মানে একটা মানুষের যখন কোনো একটা বিজনেস এস্টাবলিশ করতে চায় বা ধরেন একটা কোম্পানি দিতে চায়, তখন তার মেইন টার্গেটটা আসলে কি থাকে? অবশ্যই তার মেইন টার্গেটটা থাকে যে আমি মিনিমাম কস্ট দিয়ে কিভাবে ম্যাক্সিমাম আউটপুটটা পাই, তাই না? এটাই তো আসলে সবার টার্গেট থাকে, যে আমার কস্টটা মিনিমাম হবে কিন্তু আমার আউটপুটটা যাতে ম্যাক্সিমাম হয়। ঠিক সেরকম ভাবেই যখন একটা পাওয়ার প্ল্যান্ট বানানো হয়, তখনও আসলে ওই জিনিসটাই চিন্তা করা হয় যে আমার কস্টটা মিনিমাম হবে কিন্তু আমার প্রোডাকশনটা যাতে ম্যাক্সিমাম হয়। আমি যে পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস করছি সেটার জন্য যাতে আমার মিনিমাম কস্ট লাগে। ঠিক আছে? সো এই কস্টটা বা এই কোয়েন্টিটিটা আসলে আমরা বের করতে পারি যে আমার পার ইউনিটে কি পরিমাণ, পার ইউনিট জেনারেশন করার জন্য আমার কি পরিমাণ কস্ট হচ্ছে, কি পরিমাণ আসলে প্রোডাকশন কস্ট হচ্ছে। আমাদের এই জিনিসটা আগে প্রথমে বের করতে হবে, যে পার ইউনিটের জন্য বা পার ইউনিট ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য আমার কি পরিমাণ কস্ট বা প্রোডাকশন কস্ট হচ্ছে সেটা আসলে বের করতে হয়। তো ইকোনমিক অফ পাওয়ার জেনারেশন বলতে আসলে বোঝায় যে পার ইউনিট, এক ইউনিট ইলেকট্রিক এনার্জি জেনারেশন করার জন্য আমার যে পরিমাণ প্রোডাকশন কস্ট হয় সেটাকে বলা হচ্ছে ইকোনমিক অফ পাওয়ার জেনারেশন। তাহলে আমরা যে পাওয়ারটা ইউনিট করি, পাওয়ারটা জেনারেট করি, সেটাকে আমরা নর্মালি কিভাবে, কি দিয়ে ডিফাইন করি? কিলোওয়াট আওয়ার দিয়ে, তাই না? ইউনিট জেনারেশনকে, যে আমি এত কিলোওয়াট আওয়ার ইউনিট জেনারেট করি, ঠিক কি না? যে আমি কিলোওয়াট আওয়ার দিয়ে সেটাকে ক্যালকুলেট করি। তো সেরকম ভাবে 1 কিলোওয়াট আওয়ার জেনারেট করার জন্য আমার যে পরিমাণ প্রোডাকশন কস্ট হয় সেটাকে বলা হচ্ছে ইকোনমিক অফ পাওয়ার জেনারেশন। তার মানে একটা পাওয়ার প্ল্যান্টে 1 কিলোওয়াট জেনারেশন করার জন্য আমার যে পরিমাণ কস্টটা আমরা বের করছি বা ক্যালকুলেশন করছি, সেটাকেই বলা হচ্ছে ওই পাওয়ার স্টেশনের ইকোনমিক অফ পাওয়ার জেনারেশন। ঠিক আছে? তো যখন এই প্রোডাকশন কস্টটা আসলে করা হয়, তখন স্পেশালি কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। তার মধ্যে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট। ধরেন কেউ একজন একটা পাওয়ার প্ল্যান্ট বানাতে যাচ্ছে, যে গভর্নমেন্ট একটা পাওয়ার প্ল্যান্ট বানাবে। তো পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য প্রথম কোন জিনিসটা চিন্তা করতে হবে? সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটা কি? ম্যাম, কাঁচামাল। কাঁচামাল তো অবশ্যই। সবারই কি লাগবে? জায়গা লাগবে না? জি ম্যাম, প্লিজ। প্লেস লাগবে, একটা ল্যান্ড লাগবে, যে আমি কোথায় জায়গাটা মানে এই পাওয়ার প্ল্যান্টটা বানাবো। তো একটা পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার জায়গা। ঠিক আছে, আমি জায়গা পেলাম। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আমার ইকুইপমেন্ট। অবশ্যই পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য আমার অনেক ধরনের অনেক বড় বড় ইকুইপমেন্ট লাগবে, আমার অল্টারনেটর লাগবে, টারবাইন লাগবে, বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে বিভিন্ন ইকুইপমেন্ট রিকোয়ারমেন্ট আছে, সেই জিনিসগুলো লাগবে। তো এই ল্যান্ড বা ইকুইপমেন্ট কেনার জন্য আমার কি হিউজ অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে, রাইট? কারণ জি যখন আমি একটা জায়গা কিনতে যাবো আমার টাকা লাগবে, আমার যখন বড় বড় ইকুইপমেন্ট কিনতে যাবো আমার টাকা লাগবে, পাওয়ার প্ল্যান্টে যে বিল্ডিং বানাতে যাবো আমার টাকা লাগবে। তার মানে এই যে ফিনান্সিয়াল সাপোর্টটা, এটা নর্মালি আসলে কোথা থেকে নেয়? কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে অথবা কোনো ব্যাংক থেকে নেওয়া হয়। তো যখন এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক থেকে এই টাকাটা যে নেওয়া হয়, এটা নর্মালি আসলে গভর্নমেন্ট কি করে ধার নেয়, বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেয় বা বিভিন্ন ব্যাংক থেকে তারা নিয়ে থাকে, বা যে এটা বানাতে চায় সে বিভিন্ন ব্যাংক থেকে নিয়ে থাকে। সে যখন সে ব্যাংক থেকে নিয়ে থাকে তখন কিন্তু বছর শেষে তাকে একটা ইন্টারেস্ট দিতে হয় সে ব্যাংকে, এবং এই ইন্টারেস্টটা তাকে কিন্তু অবশ্যই পে করতে হবে, সেটা মান্থলিও হতে পারে অথবা ইয়ারলি হতে পারে। ধরেন আপনি যখন বা পাওয়ার প্ল্যান্টে এই যে পার ইউনিটের জন্য আমার যে পরিমাণ কস্টটা হচ্ছে, সেই কস্ট ক্যালকুলেশনের সময় যদি এই ইন্টারেস্টটা আমি ক্যালকুলেট না করি,
তাহলে কি হতে পারে? অবশ্যই যেহেতু আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, আমাকে এই ইন্টারেস্টটা দিতে হবে। যদি আমি ক্যালকুলেশনের সময় না ধরি, তাহলে এই ইন্টারেস্টটা আসলে আমার নিজের পকেট থেকে দিতে হবে, যে পাওয়ার প্ল্যান্টটা বানাবে তার পকেট থেকে দিতে হবে। তার মানে কি এখানে একটা হিউজ পরিমাণে আসলে লস হয়ে যাবে। সেজন্য যখন পার ইউনিট কস্টটা ক্যালকুলেশন করা হয়, তখন অবশ্যই এই ইন্টারেস্টটা আসলে এই কস্টের মধ্যে ক্যালকুলেশন করতে হবে। যদি করা না হয়, তাহলে এটা আমাকে নিজের পকেট থেকে দিতে হবে এবং এটা হিউজ পরিমাণে একটা লস হয়ে যাবে। সেজন্য যখন পার ইউনিট কস্টটা করা হয়, ইন্টারেস্টের কথাটা অবশ্যই মাথায় রাখা হয়। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আসলে কি জিনিস? ধরেন আপনি একটা সাইকেল কিনলেন, ঠিক আছে, সাইকেলের দাম হচ্ছে 10,000 টাকা। 5 বছর পরে গিয়ে সেই সাইকেলের দামটা কি 10,000 টাকা থাকবে? না ম্যাম, কমে গেল। না ম্যাম। থাকবে না। ধরেন সেই সাইকেলটার দাম হয়ে গেল 5,000 টাকা। তার মানে কত ভ্যালু আমি লস করলাম এখানে? সাইকেলটা কত ভ্যালু লস করলো? 5,000 টাকা। 5,000 টাকা। তার মানে কি এখানে তার প্রথমে ছিল 10,000 টাকা, সে ইউজ করার পরে 5 বছর পর সেটা হয়ে গেল 5,000 টাকা। তার মানে কি এই 5,000 টাকা আসলে ভ্যালু তার লস হয়ে গেল, ডিক্রিজ হয়ে গেল। এই যে ডিক্রিজ হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তার মানে এখানে যদি আমরা সংজ্ঞাটা দেখি, দ্য ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ দ্য পাওয়ার প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যান্ড বিল্ডিং ডিউ টু কনস্ট্যান্ট ইউজ ইজ নোন অ্যাজ ডেপ্রিসিয়েশন। আপনার এই পাওয়ার প্ল্যান্টে যখন এই পাওয়ার প্ল্যান্টের ইকুইপমেন্ট গুলা বা বিল্ডিংটা যখন কন্টিনিউয়াসলি ইউজ করা হয়, তখন তার ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকে। সেটাকে আসলে ডেপ্রিসিয়েশন বলা হচ্ছে। ধরেন যে আপনি বা আমার পাওয়ার প্ল্যান্টে একটা অল্টারনেটর কিনা হলো, 10 বছর অল্টারনেটরটা চালানো হচ্ছে, 10 বছর পর অল্টারনেটরটা নষ্ট হয়ে গেল। তার মানে কি আমার ওই ইউনিটের জন্য নতুন একটা অল্টারনেটর কিনতে হবে। So, আমি যে এখন 10 বছর পরে একটা অল্টারনেটর কিনবো, সেই অল্টারনেটর কিনা টাকাটা কোথায় পাবো? আমি কি নিজের পকেট থেকে দিব? আমি যদি নিজের পকেট থেকে দেই, তাহলে সেটা কিন্তু আমার জন্য লস। ঠিক আছে। সো এই 10 বছর পরে যাতে আমি নতুন একটা ইকুইপমেন্ট কিনতে পারি, সেটার টাকাটাও কিন্তু আমাকে আগে থেকেই ক্যালকুলেশন করে রাখতে হবে। তার মানে প্রতি বছর বা যখন আমি পার ইউনিট কস্টটা ক্যালকুলেশন করব, তখন অবশ্যই আমাকে ডেপ্রিসিয়েশন চার্জটা ক্যালকুলেশন করতে হবে, যাতে আমার যখন এই কোনো ইকুইপমেন্টের দরকার হবে বা বিল্ডিংটাকে রিকনস্ট্রাকশন করার দরকার হবে, সেটা আমি ওই টাকা থেকে করতে পারি, বা সেটা আমার পার ইউনিট যে কস্টটা হচ্ছে সেই কস্টের মধ্যে যাতে মানে ইনক্লুডেড হয়ে যায়। সেজন্য যখন এই পার ইউনিট কস্টটা ক্যালকুলেশন করা হবে, তখন অবশ্যই এই দুইটা জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন চার্জ। তো এই ডেপ্রিসিয়েশনটা আমরা 3 ভাবে ক্যালকুলেশন করতে পারি। 3টা মেথড আছে, 3টা মেথডের মাধ্যমে এই ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করা যায়। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, একটা হচ্ছে ডিমিনিশিং ভ্যালু মেথড, একটা হচ্ছে সিঙ্কিং ফান্ড মেথড। সো এই 3টা মেথডের মাধ্যমে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করা যায়। সো এই 3টা মেথড আমরা আসলে নেক্সট ক্লাসে পড়বো, যে কিভাবে এই 3টা মেথড ক্যালকুলেশন করে বা কি কি সূত্র আছে, কিভাবে ইউজ করা হয় 3টা মেথড। সো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি, রাইট? আমি যদি আরেকবার সামারি করি, সেটা হচ্ছে যে আমার পার ইউনিট, দ্যাট মিনস 1 কিলোওয়াটের জন্য যে পরিমাণ প্রোডাকশন কস্টটা হচ্ছে, সেটাকে আমরা বলছি ইকোনমিক অফ পাওয়ার জেনারেশন। সো যখন আমরা এই কস্টটাকে ক্যালকুলেশন করব, তখন আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, স্পেশালি দুটো জিনিস, সেটা হচ্ছে ইন্টারেস্ট আর হচ্ছে ডেপ্রিসিয়েশন। ইন্টারেস্ট কি জিনিস? ইন্টারেস্ট হচ্ছে যে আমরা ব্যাংক থেকে বা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যে কি বলে টাকাটা নেওয়া হয়, যে টাকাটা ধার নেওয়া হয়, সেটা আসলে একটা লোন দিতে হয়। সেটাকে সেটা অবশ্যই আমার এই পার ইউনিট কস্টে ইনক্লুড করতে হবে। যদি ইনক্লুড না করি, সেটা যেহেতু আমি ব্যাংক থেকে নিয়েছি, আমাকে দিতেই হবে। সো এটা ক্যালকুলেশন করতে হবে ইন্টারেস্টটা। নাম্বার 2 হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরে এই পাওয়ার প্ল্যান্টের ইকুইপমেন্ট গুলো আস্তে আস্তে তার ভ্যালুটা ডিক্রিজ হতে থাকে, আস্তে আস্তে তার ইফিসিয়েন্সিটা কমে যেতে থাকে। তখন একটা সময় আসলে নতুন ধরনের ইকুইপমেন্ট ইউজ করতে হয়। সো নতুন ইকুইপমেন্ট কেনার মতো যথেষ্ট পরিমাণে তখন সেই টাকাটা আমি কোথায় পাবো? সেই টাকাটা আসলে জমা রাখার জন্য এই ডেপ্রিসিয়েশন চার্জটা বা এই ডেপ্রিসিয়েশনটা আগেই পার ইউনিট কস্টের মধ্যে সেটা ক্যালকুলেশন করে রাখতে হয়। সো আমরা এই ডেপ্রিসিয়েশনটা 3টা মেথডের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, একটা হচ্ছে ডিমিনিশিং ভ্যালু মেথড, একটা হচ্ছে সিঙ্কিং ফান্ড মেথড। ঠিক আছে, এই মেথড গুলো আমরা নেক্সট ক্লাসে পরবর্তীতে এলাবোরেটলি পড়বো। এই পর্যন্ত বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে। সো এই যে আমরা কস্টের কথা বললাম, এই কস্টটাকে আসলে 3 ভাগে ভাগ করা যায় মানে সুবিধার জন্য। একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে রানিং কস্ট। আমরা যে কস্ট ক্যালকুলেশন করার কথা বললাম, এই কস্টটাকে 3 ভাগে ভাগ করা যায়, ফিক্সড, সেমি ফিক্সড আর হচ্ছে রানিং কস্ট। সো ফিক্সড কস্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? ফিক্সড কস্টটা আসলে নর্মালি
আমার যে পাওয়ার প্ল্যান্টটা থাকবে সেই পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড বা ইউনিট জেনারেশনের উপর আসলে ডিপেন্ড করে না। ফিক্সড মানে আমরা বুঝতে পারছি যে এইটা একটা কনস্ট্যান্ট কস্ট, এটা পাওয়ার প্ল্যান্টে এই কস্টটা হবেই। আপনার পাওয়ার প্ল্যান্টে ম্যাক্সিমাম ডিমান্ড থাকুক আর না থাকুক, আপনি ইউনিট জেনারেশন করেন বা না করেন, এই কস্টটা আপনাকে দিতেই হবে, যেটাকে বলা হচ্ছে ফিক্সড কস্ট। তার মানে এই কস্টটা ম্যাক্সিমাম ডিমান্ড বা ইউনিট জেনারেশনের উপর ডিপেন্ড করছে না। সো এই কস্ট গুলোর মধ্যে আসলে কি কি ইনক্লুড আছে ধরেন এই যে আমি জায়গা কিনলাম, জায়গার জন্য আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, এটা কিন্তু একটা ফিক্সড কস্ট। আপনি লোন নিলেন ব্যাংক থেকে, আপনি ইউনিট জেনারেশন করবেন কি করবেন না, আপনার ম্যাক্সিমাম ডিমান্ড থাকবে কি থাকবে না, সেটা কিন্তু ব্যাংক দেখতে আসবে না। ব্যাংক দেখবে যে দিন শেষে আপনি টাকাটা দিলেন কিনা। সো এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর যেটা হতে পারে যে যারা হায়ার অফিসিয়ালস আছেন তাদের স্যালারিটা আপনাকে দিতে হবে, এটা ফিক্সড কস্ট। আপনার জেনারেশন হোক আর না হোক, যারা একদম হায়ার অফিসার তাদের স্যালারিটা অবশ্যই আপনাকে পে করতে হবে, কারণ তার এক্সপিরিয়েন্স পার্সন, তারা আপনার এখানে আছে, আপনার জিনিসটা দেখছে। সো আপনার প্রোডাকশন হোক বা না হোক, তাদেরকে সেই টাকাটা, সেই স্যালারিটা আপনাদেরকে দিতে হবে। তার মানে ফিক্সড মানে হচ্ছে কনস্ট্যান্ট। আপনার পাওয়ার প্ল্যান্টের কি অবস্থা না আছে সেটা কেউ দেখবে না, কিন্তু আপনাকে এই টাকাটা পে করতেই হবে। তার মানে এই ফিক্সড কস্টটা আসলে ম্যাক্সিমাম ডিমান্ড বা ইউনিট জেনারেশনের উপর ডিপেন্ড করছে না, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কস্ট, এটা আপনাকে পে করতে হবে, সেটা মান্থলি হোক আর বা ইয়ারলি হোক। তারপর আসি সেমি ফিক্সড কস্ট। সেমি ফিক্সড কস্টটা নর্মালি ইউনিট জেনারেশনের উপর ডিপেন্ড করে না। আপনি কতটুকু ইউনিট জেনারেট করছেন সেটার উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে আপনার ম্যাক্সিমাম ডিমান্ড কত, আপনার এই পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ডটা কত, সেটার উপর ডিপেন্ড করে সেমি ফিক্সড কস্ট। যখন একটা পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ডটা বেড়ে যাবে, তখন কিন্তু পাওয়ার প্ল্যান্টের সাইজটা বড় হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের এক্সট্রা ইকুইপমেন্ট লাগবে। তো এই এক্সট্রা ইকুইপমেন্টের উপর আসলে নর্মালি কি হয়, বিভিন্ন ধরনের ট্যাক্স দিতে হয়। তারপর হচ্ছে যে এই ইকুইপমেন্ট গুলো ম্যানেজ করার জন্য যে স্টাফ গুলা থাকে তাদের স্যালারি দিতে হয়। তো এটাকে আসলে বলা হচ্ছে, বা বিল্ডিং এর জন্য বিভিন্ন কি বলে ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়, যেটাকে বলা হচ্ছে সেমি ফিক্সড কস্ট। ঠিক আছে। তো নর্মালি এই সেমি ফিক্সড কস্টটা আসলে আপনি কি পরিমাণ ইউনিট জেনারেট করছেন সেটার উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে আপনার ম্যাক্সিমাম ডিমান্ডের উপরে। কারণ ম্যাক্সিমাম ডিমান্ড যদি বাড়ে, আমার পাওয়ার স্টেশনের সাইজটা বড় হয়ে যাবে, প্লাস হচ্ছে আমার ইকুইপমেন্টটা অনেক বেশি লাগবে। তো সেই ইকুইপমেন্টের উপর আসলে ট্যাক্স দিতে হবে, মেনটেন্যান্সের জন্য যে স্টাফ গুলা থাকবে তাদের স্যালারি দিতে হবে, আমাকে ইনভেস্ট করতে হবে বিভিন্ন ইকুইপমেন্ট কেনার জন্য। সো এই কয়েকটা হচ্ছে আসলে সেমি ফিক্সড কস্টের মধ্যে ইনক্লুডেড। তারপর আসছে রানিং কস্ট। রানিং কস্ট আসলে নর্মালি ডিপেন্ড করে যে আমি কতটুকু ইউনিট জেনারেট করছি সেটার উপরে। রানিং কস্টের মধ্যে কি থাকতে পারে, রানিং কস্টের মধ্যে থাকতে পারে যে আমার র ম্যাটেরিয়াল লাগবে, এটা কন্টিনিউয়াসলি লাগে। তারপর ধরেন যে লুব্রিক্যান্ট ওয়েল যেটা বলছি, সেটা কন্টিনিউয়াসলি লাগবে, মেশিন চললেই আমার এটা দিতে হবে, অবশ্যই লাগবে। মেনটেনেন্স করতে হবে আমার কন্টিনিউয়াসলি, কোনো জিনিস নষ্ট হয়ে গেলে সেটা রিপেয়ার করতে হবে। তারপর যারা অপারেট করে বিভিন্ন মেশিন তাদের স্যালারি দিতে হবে, এটা হচ্ছে আমার রানিং কস্ট। আপনার এটা কন্টিনিউয়াসলি দিতে হবে। তার মানে রানিং কস্টটা ডিপেন্ড করছে যে আমি কতটুকু ইউনিট জেনারেট করছি সেটার উপরে। ঠিক আছে। তার মানে আমরা দেখতে পেলাম যে আমার তিন ধরনের কস্ট হতে পারে, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট, একটা হচ্ছে রানিং কস্ট। ফিক্সড কস্ট হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট, আপনার পাওয়ার প্ল্যান্ট চলুক বা না চলুক এইটা আপনাকে পে করতেই হবে, আপনাকে ইন্টারেস্ট দিতেই হবে। যারা হায়ার অফিসিয়ালস আছে তাদেরকে আপনাকে স্যালারি পে করতেই হবে। সেমি ফিক্সড কস্ট কি, এটা আসলে শুধুমাত্র ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করে। ম্যাক্সিমাম ডিমান্ড বেশি হলে পাওয়ার প্ল্যান্টের সাইজটা বড় হয়ে যায়, বিভিন্ন ধরনের এক্সট্রা ইকুইপমেন্ট লাগে, জায়গা বেশি লাগে, যার কারণে এক্সট্রা ট্যাক্স দিতে হয়, মেনটেন্যান্সের জন্য স্টাফদের টাকা দিতে হয়, যেটাকে সেমি ফিক্সড কস্ট বলা হচ্ছে। রানিং কস্ট কি, রানিং কস্টটা ডিপেন্ড করে মেইনলি আমি কি পরিমাণ ইউনিট জেনারেট করছি, প্রতিনিয়ত কি পরিমাণ ইউনিট জেনারেট করছি সেটার উপর ডিপেন্ড করছে। তার মানে রানিং কস্টের মধ্যে কি কি ইনক্লুড হতে পারে, হতে পারে যে অপারেটিং যে স্টাফ আছে তাদের যে কস্টটা, তারপর আমাদের কন্টিনিউয়াসলি অবশ্যই র ম্যাটেরিয়াল লাগবে, র ম্যাটেরিয়াল ছাড়া তো আমার চলবে না পাওয়ার প্ল্যান্ট, সেটার কস্ট। তারপর আর কি আছে মেইনটেনেন্স কস্ট, রিপেয়ার কস্ট, এগুলো হচ্ছে রানিং কস্টের মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে। তো যখন আমরা ম্যাথ করব হয়তো এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে যে ফিক্সড কস্ট বলতে আমরা কি বুঝাচ্ছি, বা সেমি ফিক্সড কস্টের মধ্যে কি কি ইনক্লুড আছে, রানিং কস্টের মধ্যে কি কি ইনক্লুড আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তো এই যে কস্ট গুলা বা আমরা যে কস্টটা ক্যালকুলেশন করব, সেটাকে আসলে দুইটা ফর্মের মাধ্যমে এক্সপ্রেস করা যায়। আমরা যে কস্টের কথা একটু আগে বললাম, কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এই ইলেকট্রিক্যাল এনার্জি আমরা দুইটা ফর্মের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। একটাকে বলা হয় 3 পার্ট ফর্ম, আর একটাকে বলা হয় 2 পার্ট ফর্ম। এই দুইটা ফর্মের মাধ্যমে আসলে
এটাকে এক্সপ্রেস করা যায়। থ্রি পার্ট ফর্মে কি আছে, যখন আমরা থ্রি পার্ট ফর্মের মধ্যে টোটাল কস্টটা বের করব তখন এখানে তিনটা পার্ট থাকে আসলে। একটা হচ্ছে ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট, প্লাস হচ্ছে রানিং কস্ট। যখন আমরা কস্টটাকে থ্রি পার্ট ফর্মের মাধ্যমে এক্সপ্রেস করব টোটাল কস্টটাকে, তখন সেখানে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে রানিং কস্ট। ঠিক আছে, তো ফিক্সড কস্টটা তো এটা কনস্ট্যান্ট, ফিক্সড কস্টটা হচ্ছে কনস্ট্যান্ট। সেমি ফিক্সড কস্টটা আসলে ডিপেন্ড করে কিসের উপর বললাম একটু আগে? ম্যাম ম্যাক্সিমাম ডিমান্ডের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিমান্ড। ডিমান্ডের উপর। তো ম্যাক্সিমাম ডিমান্ড আমরা কি ইউনিট দিয়ে ডিফাইন করি? ধরেন 50 কি লিখবো আমরা? কিলোওয়াট আওয়ার বা মেগাওয়াট। কিলোওয়াট আওয়ার লিখবো? না ম্যাম, আওয়ার লিখবো না ম্যাম, কিলোওয়াট মেগাওয়াট। কিলোওয়াট বা মেগাওয়াট। তার মানে যখন আমরা ফিক্সড কস্ট সেটা কনস্ট্যান্ট, যখন আমার সেমি ফিক্সড কস্ট আমি ডিফাইন করব তখন এটা হবে এত কিলোওয়াট, যত ইচ্ছা হোক সেটাকে বি দিয়ে বোঝানো হয়েছে এত কিলোওয়াট। আর রানিং কস্টটা ডিপেন্ড করে কি পরিমাণ ইউনিট জেনারেট হচ্ছে, কি পরিমাণ ইউনিট জেনারেট করছে। তাহলে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি, বা কোন ইউনিট থাকে? এটা থাকবে ম্যাম কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার। তার মানে যখন আমরা রানিং কস্ট ক্যালকুলেশন করব তখন সেটা আমরা পাবো এত কিলোওয়াট আওয়ার। তার মানে যখন আমাকে থ্রি পার্ট ফর্মে এক্সপ্রেস করতে বলা হবে তখন আমার ইকুয়েশনটা এরকম আসবে, একটা কনস্ট্যান্ট প্লাস এত কিলোওয়াট প্লাস এত কিলোওয়াট আওয়ার। যখন আমাকে থ্রি পার্ট ফর্মে করতে বলা হবে সেখানে সেটাই লেখা আছে, ফিক্সড কস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা দিয়ে আসলে টাকা বোঝানো হচ্ছে, যেহেতু কস্ট তার মানে কত টাকা লাগবে সেটা দিয়ে আসলে টাকা বোঝানো হচ্ছে। সেমি ফিক্সড কস্ট হচ্ছে বি ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড কিলোওয়াট, আর রানিং কস্টটা ডিপেন্ড করছে ইউনিট জেনারেশন, তার মানে সি ইন্টু কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে থ্রি পার্ট ফর্মে, এটা হচ্ছে থ্রি পার্ট ফর্মের ইকুয়েশন, বা এইভাবে আমরা থ্রি পার্ট ফর্মে এক্সপ্রেস করতে পারি। একটা ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট, রানিং কস্ট, তার মানে একটা কনস্ট্যান্ট, ম্যাক্সিমাম ডিমান্ড প্লাস হচ্ছে ইউনিট জেনারেশন, কতটুকু ইউনিট জেনারেট হচ্ছে, জেনারেটেড ইউনিট। ওকে, আর যদি আমরা টু পার্ট ফর্মে এক্সপ্রেস করতে চাই তখন এখানে যে কি বলে ফিক্সড কস্ট যেটা ছিল সেটা বাদ যাবে। টু পার্ট ফর্মে দুইটাই পার্ট থাকবে, একটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট আর একটা হচ্ছে রানিং কস্ট। ঠিক আছে, সেম ভাবে সেমি ফিক্সড কস্টটা ডিপেন্ড করে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের উপরে, তার মানে এটা কিলোওয়াট, আর রানিং কস্টটা ডিপেন্ড করে ইউনিট জেনারেশনের উপরে, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। তার মানে এ ইন্টু ম্যাক্সিমাম ডিমান্ড আর বি ইন্টু হচ্ছে ইউনিট জেনারেটেড। সো অনেক সময় ম্যাথের মধ্যে থাকে বলা থাকে যে আপনি যে টোটাল কস্টটা পেয়েছেন সেটা আপনি টু পার্ট ফর্মে অথবা থ্রি পার্ট ফর্মে এক্সপ্রেস করেন। ঠিক আছে, অনেক সময় ম্যাথের মধ্যে এরকম বলা থাকে। যদি বলা থাকে টু পার্ট ফর্মে তার মানে সেখানে ম্যাক্সিমাম ডিমান্ড আর হচ্ছে ইউনিট জেনারেশন থাকবে, আর যদি বলা হয় থ্রি পার্ট ফর্মে তখন সেখানে ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট, রানিং কস্ট তিনটাই থাকবে। ঠিক আছে, এটা জাস্ট এক্সপ্রেস করার একটা ওয়ে। তার মানে তো ম্যাপ গুলো মেরা বড় বড় হবে, ম্যাক্সিমাম ডিমান্ড বের করা লাগবে, দেন ইউনিট জেনারেটেড বের করা লাগবে, ফিক্সড কস্ট। আগেই ভয় পাচ্ছেন? তাই তো মনে হইতেছে। আচ্ছা, যদি অবশ্যই বলে যে থ্রি পার্ট ফর্মে বের করতে হয়, বলেন। থ্রি পার্টের কি রেজাল্ট সেমই আসবে নাকি আলাদা হবে? একটা যদি বাদ যায় তাহলে তো সেম আসার কথা না। তাহলে ম্যাম আমরা প্রেফার করব কোনটা? মানে যদি কিছু বলা না থাকে তাহলে কোনটা দিয়ে করব? সেটা বলা থাকবে, যদি বলা না থাকে যে কোনো একটা দিয়ে বের করলেই হবে। কোয়েশ্চেনে বলা থাকবে যে থ্রি পার্ট ফর্ম বা টু পার্ট ফর্মে আপনারা এটা বের করেন। আর যদি বলা না থাকে তাহলে এমনিতে নর্মাল যে টোটাল কস্টটা আসবে সেটা রেখে দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের নেক্সট যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে এই যে আমরা যে ডিপ্রিসিয়েশনের যে মেথড গুলা পড়লাম, সেই ডিপ্রিসিয়েশনের মেথড গুলা আমাদের নেক্সট টপিকস থাকবে। সেটা হচ্ছে প্রত্যেকটা মেথড কিভাবে আসছে এবং এই মেথড গুলা ইউজ করে আসলে ম্যাথ করতে বলা হবে। যে ডিপ্রিসিয়েশন বের করতে চাই এই মেথডের মাধ্যমে সেটা বের করেন, হয়তো বলা থাকবে অথবা বলা থাকবে না কোশ্চেনের মধ্যে। যখন ম্যাথ করা হবে, ম্যাথ করলে আমরা বুঝতে পারবো। সো ম্যাথ করার আগে অবশ্যই এই মেথড গুলো আগে জানতে হবে, যে মেথড গুলো দিয়ে কি বোঝানো হচ্ছে এবং কিভাবে ক্যালকুলেশন করা হয়। প্রত্যেকটা মেথডের এক একটা করে ইকুয়েশন আছে এবং এক একটা কি বলে স্ট্র্যাটেজি আছে যে সেভাবে বের করে। তো সেটা আমরা আসলে নেক্সট ক্লাসে পড়বো। তো এখানে যা কিছু পড়ানো হয়েছে সেটা আপনাদের বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর করে দেওয়া আছে। আহ
এই যে চ্যাপ্টার 4 এর মধ্যে এখানে বলা আছে ইকোনমিক অফ পাওয়ার জেনারেশন কাকে বলে, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, দেন হচ্ছে কস্ট অফ ইলেকট্রিক এনার্জি। 3 ধরনের কস্ট আছে, ভেতরে যে জিনিসগুলো লেখা আছে এগুলো একটু পড়বেন, কারণ হচ্ছে ফিক্সড কস্ট বলতে গেলে কোন কস্ট গুলা বোঝানো হয়েছে, সেমি ফিক্সড কস্ট বলতে গেলে কি বোঝানো হয়েছে, রানিং কস্ট বলতে গেলে কি কি কস্ট বোঝানো হয়েছে, এখানে সবকিছু দেওয়া আছে। ঠিক আছে, এই যে কস্ট অফ ওয়েল, লুব্রিকেটিং ওয়েল, মেইনটেনেন্স, রিপেয়ার এন্ড দ্য স্যালারি অফ অপারেটিং স্টাফ, এখানে ভিতরে লেখা আছে, একই জিনিস লেখা আছে, ডেলিবারেটলি করা আছে, সেই জিনিসগুলো পড়বেন। তারপর হচ্ছে আমরা কয় ভাবে এই কস্টটাকে বের করতে পারি, কয়টা ফর্মের মাধ্যমে, সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3 পার্ট ফর্ম, একটা হচ্ছে 2 পার্ট ফর্ম। মেইনলি যদি 3 পার্ট ফর্ম বলে এই ফর্মে আসবে, 2 পার্ট ফর্ম বললে এই ফর্মে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে ডিপ্রিসিয়েশনের মেথড গুলা, 3 ধরনের মেথড, স্ট্রেট লাইন মেথড, ডিমিনিশিং ভ্যালু মেথড, সিঙ্কিং ফান্ড মেথড। সো মেথড গুলা দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সেই মেথড গুলা দেখার পরে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, সো করলে আসলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আরেকটা টপিকস আছে, ইম্পর্টেন্স অফ হাই লোড ফ্যাক্টর, যেটা আমরা যদি কভার করতে পারি নেক্সট ক্লাসে দেখবো, না হলে এর পরের ক্লাসে। ঠিক আছে, সো এই পর্যন্তই ছিল আমাদের আজকের পড়া, কারণ যেহেতু প্রথম ক্লাস অ্যাটেন্ডেন্সও কম, সেহেতু আমি খুব একটা বেশি পড়াতে চাই নাই। আচ্ছা, তো আমি যদি একটু সামারি করি যে আজকে ক্লাসে আমাদের কি পড়ানো হলো সেটার উপরে, একটা মিনিট। সো আমরা জানলাম যে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন বলতে কি বোঝানো হচ্ছে। ইকোনমিক্স পাওয়ার জেনারেশন বলতে বোঝানো হয়েছে যে 1 কিলোওয়াট ইলেকট্রিক এনার্জি জেনারেশন করার জন্য আমার যে পরিমাণের প্রোডাকশন কস্ট হচ্ছে সেটাকে আমরা বলছি ইকোনমিক অফ পাওয়ার জেনারেশন। তো আমরা যখন এই ক্যালকুলেশনটা করব বা কস্ট ক্যালকুলেশন করব, তখন দুইটা জিনিস স্পেশালি মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ইন্টারেস্ট কি জিনিস? ইন্টারেস্ট হচ্ছে, আমরা নাম বুঝেই বুঝতে পারছি যে ব্যাংক থেকে বিভিন্ন ধরনের টাকা লোন নেওয়া হয় বা ধার নেওয়া হয়, সেই টাকাটা আসলে বছর শেষে একটা অ্যামাউন্ট সেখানে পে করতে হয়। সো এই পেটা অবশ্যই যখন কস্ট ক্যালকুলেশন করা হবে সেখানে অ্যাড করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে যখন ইকুইপমেন্ট গুলো কন্টিনিউয়াসলি ইউজ করা হয় তখন এদের ভ্যালুটা আলটিমেটলি ডিক্রিজ হতে থাকে। সো যাতে এই ভ্যালুগুলা নির্দিষ্ট সময়ে বা এই ইকুইপমেন্ট গুলো যাতে নির্দিষ্ট সময়ে কিনা যায়, সেই কস্টটা যাতে আমার হাতে থাকে, সেজন্য একটা ডেপ্রিসিয়েশন চার্জ অবশ্যই ক্যালকুলেশনের মধ্যে ইনক্লুড করতে হবে। সো এই ডেপ্রিসিয়েশন চার্জটা 3 ভাবে ক্যালকুলেশন করা যায়, একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, ডিমিনিশিং ভ্যালু মেথড, আর হচ্ছে সিঙ্কিং ফান্ড মেথড। এই 3 মেথডের মাধ্যমে এই ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করা হয়। তো কস্টটাকে নর্মালি 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট, একটা হচ্ছে রানিং কস্ট। ফিক্সড কস্ট বলতে বোঝানো হয়েছে যে যেটা আমাকে অবশ্যই পে করতে হবে, অবশ্যই দিতে হবে, যে কস্টটা আমার অবশ্যই হবে, আমার পাওয়ার প্ল্যান্ট চলুক আর না চলুক এটা আমাকে দিতে হবে। যেমন আমার ইন্টারেস্ট আমাকে দিতেই হবে, যেমন আমার স্যালারি, যারা বড় বড় পোস্টে আছে তাদেরকে আমাকে স্যালারি দিতেই হবে, কারণ তারা আমার এখানে কাজ করছে, তারা অনেক এক্সপিরিয়েন্স, তারা অনেক ভালো পোস্টে আছে, তার মানে অবশ্যই তাকে স্যালারিটা আমাকে পে করতেই হবে। এটা হচ্ছে ফিক্সড কস্ট। সেমি ফিক্সড কস্ট কি? সেমি ফিক্সড কস্ট হচ্ছে যে আমার যখন ম্যাক্সিমাম ডিমান্ডটা বেশি হবে, আমার কি হবে, আমার পাওয়ার প্ল্যান্টটাকে বড় করতে হবে, আমার এক্সট্রা ইকুইপমেন্ট লাগবে, আমার এক্সট্রা মানুষজন লাগবে সেটাকে মেনটেন করার জন্য। তো সেটার জন্য আমার যে কস্টটা হবে সেটাকে বলা হচ্ছে সেমি ফিক্সড কস্ট। আর রানিং কস্ট হচ্ছে যেটা কন্টিনিউয়াসলি আসলে হয়, যেমন র ম্যাটেরিয়াল আমার কন্টিনিউয়াসলি লাগে, আমাকে কন্টিনিউয়াসলি মেনটেন্স করতে হয়, রিপেয়ার করতে হয়, অপারেটিং যে স্টাফ আছে তাদেরকে কন্টিনিউয়াসলি স্যালারি অবশ্যই দিতে হবে, সেটাকে বলা হচ্ছে রানিং কস্ট। তারপর আমরা দেখলাম যে এই কস্টটাকে আমরা দুইটা ফর্মে এক্সপ্রেস করতে পারি, একটা হচ্ছে 3 পার্ট ফর্ম আর একটা হচ্ছে 2 পার্ট ফর্ম। 3 পার্ট ফর্মের মধ্যে আসছে হচ্ছে ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট, রানিং কস্ট। আর 2 পার্ট ফর্মের মধ্যে আসছে সেমি ফিক্সড কস্ট আর হচ্ছে রানিং কস্ট। ঠিক আছে, সো এই পর্যন্ত আজকে আমরা পড়েছি। আমরা নেক্সট ক্লাসে দেখব যে ওই মেথড গুলা কিভাবে কাজ করে বা মেথড গুলা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, জি ম্যাম। আশা করি যে পর্যন্ত বোঝানো হয়েছে একটু বুঝতে পেরেছেন।
কঠিন কিছু না কিন্তু। জি ম্যাম, বোঝা গেছে।